আমি এখন কথা বলছি, এখন বাংলাদেশ সময় 6টা বাজতে গেছে, 6টা বাজতে হয়তো 10-15 মিনিট বাকি আছে। এই সময়টায় ক্রিকেট বিশ্বের চোখ হচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। সারা পৃথিবী, একদম সারা ক্রিকেট দুনিয়া চেয়ে আছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। এখানে কয়েক দফা নানা রকম বৈঠক, সাইডলাইন বৈঠক হতে যাচ্ছে। আমাদের আমিনুল ইসলাম বুলবুল, আমাদের বিসিবি প্রেসিডেন্ট, উনি আজকে দুপুরের দিকে পাকিস্তানে গিয়ে পৌঁছাইছেন। লাহোরে তাকে রিসিভ করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এবং পিএসএল এর সিইও। সেখান থেকে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে, পিসিবির যেটা হেডকোয়ার্টার। ওখানে উনি প্রথম বৈঠক করবেন মহসিন নাকভির সঙ্গে, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান। এরপরে ওনারা দুইজন বৈঠকে বসবেন হচ্ছে আইসিসির সঙ্গে। আইসিসির সিইও সংযোগ গুপ্ত, উনি বৈঠকে নেতৃত্ব দেবেন আইসিসি প্রতিনিধি দলের। এছাড়া অপ্রকাশ্যভাবে ওখানে বিসিসিআই মানে ভারতীয় ক্রিকেট বোর্ডের 1-2জন কর্মকর্তাও এই ভার্চুয়াল মিটিং এ যুক্ত হবেন। মূলত পাকিস্তান এবং বাংলাদেশের দুই সভাপতি ফিজিক্যালি অ্যাটেন্ড করবেন, এছাড়া বাকিরা সবাই ভার্চুয়ালি অংশ নেবেন। তো একটা জিনিস তো এতে পরিষ্কার যে গতকাল থেকে যেটা বোঝা যাচ্ছে যে আইসিসি ব্যাকডোর ডিপ্লোমেসি দিয়ে, সাইডলাইন মিটিং দিয়ে এই 15 তারিখের ভারত পাকিস্তান ম্যাচের যে ক্রাইসিস এবং বলা যায় যে আইসিসির যে ভাগ্য নির্ধারণী ব্যাপার, সেটা সলভ করতে চাচ্ছে এবং সেই সলভ করারই প্রক্রিয়া আজকে শুরু হলো লাহোরে। এটা আজকে রাতের মধ্যেই শেষ হবে। এখন আমি পাকিস্তানে কথাবার্তা বললাম, পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও টুকটাক যা পরিচিত আছে একটু কথাবার্তা বলে বোঝার চেষ্টা করলাম যে কি হইতে যাচ্ছে। আজকে রাতেই সম্ভবত, একটু গভীর রাত হলেও আপনারা মোটামুটি একটা রেজাল্ট জানতে পারবেন, কিন্তু ডিটেল কেউ আসলে অফিসিয়ালি জানাবে না যে ডিটেল আসলে কে কি প্যাকেজ পাইলো। তো সেই ব্যাপারটা একটু আলোচনা করি যে আসলে ওইখানে কি ধরনের প্যাকেজ কাকে অফার করা হতে পারে এবং কারা কি দাবি নিয়ে এই বৈঠকে বসতে পারে। দেখেন, 15 তারিখের ভারত পাকিস্তান ম্যাচটা, এটা আমরা বারবারই বলতেছি, এটা আইসিসির বর্তমান কাঠামোর জন্য এটা একটা চূড়ান্ত চ্যালেঞ্জ। যদি 15 তারিখের ভারত পাকিস্তান ম্যাচটা না হওয়ানো যায়, আসলে অনেকেই অস্তিত্বের সংকটে পড়বে। একতরফা কথা বলে তো লাভ নেই। সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়বে আইসিসি, মানে আইসিসির বর্তমান কাঠামো, বর্তমান লিডারশিপ। এই জিনিসটা সারা পৃথিবীতে চ্যালেঞ্জের মুখে পড়বে। আজকে অ্যান্ডু ফিদেল ফার্নান্দো একটা ভালো লেখা লিখছেন, আপনারা চাইলে এটা পড়তে পারেন। আমি কাল পরশু হয়তো এই টাইপের একটা কন্টেন্ট আপনাদের করে শোনাবো যে আসলে সারা পৃথিবীর ক্রিকেট বোর্ডগুলো কিভাবে বাণিজ্যের কাছে মাথা নিচু করতে করতে আজকে এই অবস্থা হয়েছে এবং এই জায়গাটা ভারত আর পাকিস্তানের এই রুখে দাঁড়ানোটা কেন জরুরি ছিল। তো সেটা আমরা পরে একসময় একটু থিওরিটিক্যাল আলাপ করবো, একটু প্র্যাকটিক্যাল আলাপ করি। সেটা হচ্ছে যে এই ম্যাচটা ঠেকাইতে না পারলে বা আইসিসির বর্তমান কাঠামো ঠেকানো যাবে না। এবং আমি পার্সোনালি হচ্ছে বর্তমান কাঠামো ভাঙার পক্ষে, আইসিসি ভাঙার পক্ষে না, লিডারশিপে চেঞ্জ আনার পক্ষে, আইসিসি কাঠামো রিফরমেশনের পক্ষে। কিন্তু পৃথিবী তো সবকিছু আমার চাওয়া মতো হবে না। আসলে সবাই ব্যাকডোর পলিসিতে, ব্যাকডোর কূটনীতিতে বিশ্বাসী, ব্যাকডোর ডিপ্লোমেসিতে, এবং যে কোনো মূল্যে আইসিসির এই কাঠামো টিকায় রাখা। আর এটাও সত্যি যে এখন বিশ্বকাপ চলা অবস্থায় আইসিসিতে যদি ধস নামে, তাহলে আলটিমেটলি আইসিসির ডেভেলপমেন্টটাও বন্ধ হয়ে যাবে। ফলে এই শিক্ষাটাকে কাজে লাগায় যদি বিশ্বকাপের পর পর রিফরমেশনের আলোচনা তোলা হয়, সেটা সবচেয়ে ভালো হবে। ফলে আপাতত সমাধানের দিকে সবাই আগাইতে যাচ্ছে যে ওই ম্যাচটা মানে হচ্ছে কয়েক হাজার কোটি টাকার তাৎক্ষণিক বিপর্যয়। সবচেয়ে বড় কথা, পার্মানেন্টলি আইসিসির পাশ থেকে তার ব্রডকাস্ট পার্টনাররা চলে যাবে, অনেকে স্পন্সরও চলে যাবে। ফলে এটা ভয়াবহ বিপর্যয়ে পড়বে আইসিসি। 90 দশকে ওই বাণিজ্যিক চক্রে ঢোকার পরে এত বড় বিপর্যয় আইসিসি আর দেখে নাই। এখন এটা যে কোনো মূল্যে হইতে চায় তারা। সেজন্য পাকিস্তানের সঙ্গে ধারণা করা হয় গতকাল দুপুর থেকে যে নেগোসিয়েশন, তো ওই দিন থেকেই শুরু হয়েছে, যেদিন শাহবাজ শরীফ বলছেন যে পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে, হিন্দুস্তানের বিপক্ষে খেলবে না, ওই দিন থেকেই নেগোসিয়েশন নানা রকম চলতেছে। কিন্তু গত কয়েকদিন এই নেগোসিয়েশনটায় নেতৃত্ব দিচ্ছেন আরব আমিরাত ক্রিকেট বোর্ডের যিনি প্রধান, উসমান খাজা, এই ভদ্রলোক নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের যিনি প্রধান, তিনিও এই আলোচনায় মধ্যস্থতা করতেছেন। তাতে মোটামুটি পিসিবির সঙ্গে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আইসিসি আসছে বলে লোকেদের ধারণা, পাকিস্তানেরই লোকেদের ধারণা। সেই আন্ডারস্ট্যান্ডিংটা কি প্যাকেজ পাচ্ছে, পিসিবিকে তো কিছু পেতে হবে। পিসিবি তো এতকাল বহু বঞ্চিত হয়েছে, ফলে পিসিবিকে কিছু লুক্রেটিভ অফার দেওয়া হয়েছে। এক্ষেত্রে তার ভিতরে খুব বড় দুটো অফার মনে করা হচ্ছে, যে একটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল পিসিবিকে একটা ফুল আইসিসি ইভেন্ট পাকিস্তানে হাইব্রিড মডেল ছাড়া আয়োজনের অধিকার দেওয়া। মানে কোনো একটা আইসিসি ইভেন্ট যেটা আশেপাশে কোথাও ছিল, সেটা একটা টান দিয়ে পাকিস্তানে নিয়ে আসা হবে এবং সেটা হাইব্রিড হবে না, মানে ইন্ডিয়া পাকিস্তানে খেলবে। এই জিনিসটা অ্যাসিওর করা,
এটা হচ্ছে সবচেয়ে লুক্রেটিভ অফার পাকিস্তানের জন্য, খুব ভয়ানক লুক্রেটিভ অফার। এইরকম একটা টুর্নামেন্টে আসলে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের অর্থনীতির চেহারা বদলায় দিতে পারে। অর্থনীতির আকার এখন যা আছে এটা ডাবল হয়ে যাবে। এর সঙ্গে আরো একটা জিনিস বাতাসে বাজতেছে, এটা অবশ্য পাকিস্তান থেকে কেউ নিশ্চিত করতে পারে না, সেটা হচ্ছে পাকিস্তানে ইন্ডিয়া একটা সংক্ষিপ্ত সফরে যেতে পারে। সেটা একটা টেস্ট 3টা ওয়ানডে, একটা টেস্ট 3টা টি-20, এই টাইপের। মানে ছোট হলেও এক ভেন্যুতে, হয়তো শুধু গাদ্দাফিতেই, এক ভেন্যুতেই ইন্ডিয়া একটা দ্বিপাক্ষিক সফর করে ফেলবে। সেটা হলে আবার আমি খুব খুশি হব যে অ্যাটলিস্ট ক্রিকেট ডিপ্লোমেসি কাজ করা শুরু করছে। এটাই তো ক্রিকেটের কাজ, এটাই তো স্পোর্টসের কাজ। ভাই আমরা ভেঙে দিতে চাই না, সবকিছু তছনছ করে দিতে চাই না। আমরা চাই যে রোল করুক, সম্পর্কগুলো সুন্দর হোক, যুদ্ধ করুক না, সীমান্তে যুদ্ধ করুক, কিন্তু ক্রিকেটের মাঠে এই ডিপ্লোমেসির কারণে হলেও খেলতে বাধ্য হোক। এখন কথা হচ্ছে পাকিস্তান যে স্টান্সটা নিচ্ছে কালকে রাতে মহসিন নাকবি, সেটা হচ্ছে যে পুরো কাজটা করলাম তো আমরা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশ উপলক্ষে। তাহলে বাংলাদেশকে ছাড়া আমরা এরকম কিছু প্যাকেজে রাজি হয়ে ম্যাচটা খেলতে নেমে যাব, এটা এক ধরনের এই কৃতজ্ঞতা হয় না, বা একটা কেমন ব্যাপার হয়। উনি এর জন্য আইসিসি কে বলছেন, না আমার এই প্যাকেজ আমি তখনই অ্যাকসেপ্ট করবো যখন বিসিবিও এই প্যাকেজে হ্যাঁ বলবে। তাহলে বিসিবি কে সন্তুষ্ট করতে হবে। তাহলে উপায় কি? পাকিস্তানকে বলা হয়েছে যে আপনারা বিসিবি কে সন্তুষ্ট করেন আগে, বিসিবির সঙ্গে আপনারা বসেন, বসে তারপর আপনারা দুজনে মিলে আমাদের সঙ্গে বসেন, আপনারা বলেন আপনাদের প্যাকেজ তো আপনারা মোটামুটি বলছি, এবার আপনারা বলেন যে বাংলাদেশকে কি দিতে হবে, বাংলাদেশ কি পাইলে আপনাদের এই প্রস্তাব সমর্থন করবে। সেই জন্যই আসলে আমিনুল ইসলাম বুলবুলকে উড়ায় নিয়ে যাওয়া হয়েছে পাকিস্তানে। বাংলাদেশকে কি প্যাকেজ অফার করবে এ ব্যাপারে আসলে কোনো পাকাপোক্ত রিউমারও নাই, তবে কিছু ফিস ফিস ধারণা আছে। প্রথমত হচ্ছে বাংলাদেশকে একটা ভাব দেওয়া হবে যে তোমাকে মাফ করে দেওয়া হলো। এটা বাংলাদেশের জন্য একেবারে যে কম তাও কিন্তু না। যদি জরিমানা টরিমানা গুলো এসে পড়ে সে পরিমাণটাও কম হবে না। ওই যে যে বিশ্বকাপ বর্জনের যে জরিমানা অমুক তমুক আইনের ফাঁক ফোকর দেখায়, অনেক জরিমানা তো করা সম্ভব, সেগুলো একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে যে ইন্ডিয়া ট্যুরটা আজকে 2 বছর ধরে ঝুলে আছে, এটা আমাদের 2024-এর পাওনা। সেই 24-এ আসে নাই, 25-এ আসে নাই রাজনৈতিক পরিস্থিতির কারণে। 26শে সেপ্টেম্বরে একটা ডেট দিয়ে রাখছে, আসবে না বলেই জানা যাচ্ছিল। সেটা কনফার্ম করবে যে না, ইন্ডিয়া বাংলাদেশে পূর্ণাঙ্গ ট্যুর করবে, টেস্ট টি-20 ওয়ানডে সব খেলবে, পূর্ণাঙ্গ ট্যুর করবে। এটা আমাদের জন্য বিরাট অর্থনৈতিক লাভ হবে। আরেকটা জিনিস ফিস আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ তার পার্টিসিপেশন মানিটা পেয়ে যাবে। এই যে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিল না, এই নজির কিন্তু আছে। একবার অস্ট্রেলিয়া আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে অংশ নিচ্ছিল না, বাংলাদেশের নিরাপত্তা অজুহাত দেখায়, তখন কিন্তু অস্ট্রেলিয়াকে পার্টিসিপেশন মানি দেওয়া হয়েছিল। এরকম কিছু ব্যাকডোর ডিপ্লোমেসির জায়গা থেকে বাংলাদেশকে পার্টিসিপেশন মানিটা দিয়ে দেওয়া হবে। এর সঙ্গে বাংলাদেশে ছোটখাটো একটা টুর্নামেন্টের কথা দেওয়ার বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পিসিবি কে চাপ দিবে যে একটা ত্রিদেশীয় বা 4 দেশীয় একটা টি-20 বা ওয়ানডে টুর্নামেন্ট বাংলাদেশে ডাকা দেন, মিরপুর স্টেডিয়ামে দেন, এইটুকু অন্তত করেন। সেখানে ভারত পাকিস্তান 2 দলকেই যদি রাখা যায়, সেটা হবে বাংলাদেশের জন্য আসলে একটা উইন উইন সিচুয়েশন। তখন আমরা বলতে পারবো যে ওই যে আমরা বলছিলাম যে আমরা বিশ্বকাপে যাবো না, বিশ্বকাপ আমাদের এখানে আসবে। ইন্ডিয়া, পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, এই 4 দলের যদি একটা টুর্নামেন্ট টি-20 টুর্নামেন্ট মিরপুরে হয়, তাহলে তো আমরা একটু মেনে নিতেই পারি যে না, এটা একটা বিশ্বকাপই হলো। বিশ্বকাপে আমরা যাই না, বিশ্বকাপ আমাদের কাছে আসে। ওকে, ফান অ্যাপার্ট, এখনো আমরা জানি না আসলে। আমরা এটুকু কংক্রিটলি বলতে পারি যে মহসিন নাকবি আর আমিনুল ইসলাম বুলবুলের যে মিটিং চলতেছে, আমি শুট করা অবস্থায়, এই মিটিং এর পর কোনো ব্রিফ করা হবে না। এমনিতেই পাকিস্তানে টপ জার্নালিস্টরা এখন বেশিরভাগ কলম্বোতে, ফলে টপ জার্নালিস্টরা গেলেও ওখানে জার্জার হাউসের অন্যান্য জার্নালিস্টরা আছেন, তারা এখন মূলত গাদ্দাফিতেই জড়ো হয়েছেন। কিন্তু ওনাদেরকে হতাশ করে অলরেডি পিসিবি থেকে ইনফর্ম করা হয়েছে যে এই যে দ্বিপাক্ষিক বৈঠকটা হচ্ছে, এরপরে কোনো ব্রিফ করা হবে না। ব্রিফ যদি করতেই হয়, সেটা হবে হচ্ছে আইসিসির সঙ্গে পূর্ণাঙ্গ বৈঠকটা শেষ হওয়ার পর। সেটা শেষ হতে হতে ধারণা করা হচ্ছে যে গভীর রাত হয়ে যাবে, 11টা, 11:30, 12টা বা আরো বেশিও বাঁচতে পারে। এখন সেক্ষেত্রে একটা জিনিস আগে থেকে বলে রাখি, যদি কোনো সমঝোতায় না আসে তাহলে কিন্তু কোনো ঘোষণা আসবে না। তাহলে প্রত্যেক ক্রিকেট বোর্ড যার যার অবস্থান জানাবে, সেটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি নানাভাবে জানাবে, এবং আইসিসি তার অবস্থান, সেটা দৃঢ় অবস্থান হোক নরম অবস্থান হোক, আইসিসি তার অবস্থান জানাবে। মানে এই সবগুলো তখন আপনার পাইতে পাইতে আগামীকাল দুপুর হয়ে যাবে। তারপরে গিয়ে বা ওই রকম সময় গিয়ে আপনি অবস্থানগুলো জানতে পারবেন। এর ভিতরে আনঅফিসিয়ালি নিউজগুলো আসতে থাকবে। কিন্তু যদি সমঝোতা হয়ে যায়, মানে এখানে সব পক্ষ যদি, এখানে খুব বড় ভূমিকা রাখতেছেন ওই যে ইউএই ক্রিকেট বোর্ডের যিনি প্রধান, উনি যদি আসলে সবাইকে মানাইতে পারেন এবং 15 তারিখের ম্যাচটা হয়, তাহলে আর কোনো ক্রিকেট বোর্ড আলাদা করে কোনো বিবৃতি দিতে পারবে না এবং দেবেও না, এবং ওখানেও আর কোনো ব্রিফিং হবে না ওই লাহোরে।
সেক্ষেত্রে আসলে পুরোটা চলে যাবে আইসিসির প্রেস ডিপার্টমেন্টে, একটা যৌথ বিবৃতি আসবে। পাকিস্তান, বাংলাদেশ এবং আইসিসির পক্ষ থেকে ত্রিপাক্ষিক একটা বিবৃতি আসবে। সেই বিবৃতিতে কে সরি বলবে, কে কতটুকু কি বলবে, ওটা তো আনুষ্ঠানিক ভাষার ব্যাপার। ওখানে কিন্তু কিছুই বলা হবে না যে ডিলগুলো কি হচ্ছে। ওখানে আসলে বলা হবে যে সব পক্ষ তাদের ভুল বুঝতে পারছে, তিন পক্ষই, আইসিসিরও ভুল ছিল, পাকিস্তানেরও ভুল ছিল, বাংলাদেশেরও ভুল ছিল, এরকম একটা ভাষায় বলা হবে। তারা শেষ পর্যন্ত ক্রিকেট উন্নয়নের স্বার্থে প্রত্যেকে যার যার জায়গায় ছাড় দিচ্ছে, এবং প্রত্যেককে ধন্যবাদ দেওয়া হবে যে প্রত্যেকে যে আসলে তার স্বার্থে ছাড় দিয়ে ক্রিকেটটা আগায় নিয়ে যেতে চাইছে, এই জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা এরকম একটা বিবৃতি দিচ্ছি যে আমরা এখন থেকে আবার পরস্পরের সঙ্গে মিলেমিশে চলবো, ক্রিকেট উন্নয়নে কাজ করে যাব। 15 তারিখে ভারত পাকিস্তান ম্যাচ যথারীতি হবে, এবং বাংলাদেশ হয়তো ডেলিগেশন হিসাবে বাংলাদেশের একটা গ্রুপ বিশ্বকাপে বেড়াতে যাবে, বিশ্বকাপ সফলভাবে হচ্ছে এটা বোঝানোর জন্য। এইসব নাটকীয় ব্যাপার থাকবে, কিন্তু ভেতরে ডিল হলো কিছু প্রকাশ্যে আর কেউ বলতে পারবে না। যদি সবাই একমত হয় তখন আবার কিন্তু অফ দ্য রেকর্ড নিউজের জন্য ওয়েট করতে থাকতে হবে, যে কখন বুলবুল ভাই কিছু বলে দেয়, কখন নাকভি সাহেব ওখানে কিছু বলে দেন, কখন আইসিসি কর্মকর্তারা কিছু ফাঁস করে, তার আগ পর্যন্ত জানাই যাবে না যে আসলে কি হয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত ভালো হোক, ভালো হোক। একটা ধাক্কা তো দেখেন, ওই যে যেটা আগেও বলছি যে একটা ব্লো দরকার ছিল, ব্লোটা হয়েছে। এখন এই যে মাথা নিচু করতে হলো, শেষ পর্যন্ত মাথা নিচু করে বৈঠক করতে হলো। মাঝে একজনকে বলতে শুনছিলাম যে নাকভি সাহেবকে আইসিসি প্রেসিডেন্ট ফোন দিচ্ছে, এটা আপনারা বিশ্বাস করেন? ভাই, ফোন দিচ্ছে না, রীতিমতো গিয়ে পা ধরার মতো অবস্থা করে ফেলছে। এইটাই হচ্ছে ব্যাপার, যে আইসিসি কাঠামোরে ধাক্কা দেওয়া গেছে, লিডারশিপে ধাক্কা দেওয়া গেছে। তারা আজকে রাতে মিটিং করতে, এরকম একটা ইমার্জেন্সি সিচুয়েশন আয়োজন করতে বাধ্য হয়েছে। দিস ইজ আওয়ার উইন আপাতত, আপাতত। কিন্তু এটা চূড়ান্ত লক্ষ্য না, চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আইসিসির রিফরমেশন, সেই দিকে হাঁটতে হবে। এবং অ্যান্ড্রু ফিদেল ফার্নান্দো এই কথাটাই বলছেন যে এখান থেকে যে বীজটা বপন করা হলো, এটাকে কাজে লাগায় প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের বুঝতে হবে, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেরও বুঝতে হবে যে এই দিন কালকে আমার মাথায় আসতে পারে, ইন্ডিয়া কালকে আমার সঙ্গেও এই ব্যবহার করতে পারে। ফলে এখন থেকে যার যার অবস্থানটা বুঝে না নিলে, আইসিসি রিফরমেশন না করলে, এই জিনিসটা কালক্রমে আরো ভয়াবহ হবে। সেই পথে আগাক, ক্রিকেট সুন্দরভাবে চলুক, এর পরের বৈশ্বিক আয়োজনগুলো আরো সুন্দর হোক, আমরা উৎসব করে সেগুলো দেখবো, সেই অপেক্ষায় থাকলাম। তার আগ পর্যন্ত শুভেচ্ছা সবাইকে। রাতে যদি কিছু জানতে পারি, হোপফুলি রাতে মিটিং হয়ে গেলে জানতে পারবো, রাতে হয়তো তাহলে একটু স্বভাব ভেঙে একটা কন্টেন্ট করে আপনাদের জানাবো যে আসলে ভেতরে কি ঘটলো। সবাই ভালো থাকবেন।